This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে নিউজ টপ 9 নিয়ে। আর এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে নজর রাখতে চাইবো, তার কারণ সেখানে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন অনশনে চাকরিহারারা। যোগ্যদের তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি এবং পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অনশনে চাকরিহারারা। রাত হয়েছে, বাইরে ঝড় বৃষ্টি, কি পরিস্থিতি তাদের, কি বলছেন তারা, চলুন সরাসরি নজর রাখি। সত্যজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন একেবারে সেখান থেকে। সত্যজিৎ, কি বলছেন তারা? দেখ, একেবারেই ইতিমধ্যেই টিপটাপ করে বৃষ্টি শুরু হয়েছে এবং ঝোড়ো হাওয়া, তার মাঝখানে নিজেদের দাবি দাবা নিয়েই কিন্তু এখনও যারা আজকের অনশনে বসে আছেন তারা ইতিমধ্যে বসে আছেন। বৃষ্টি শুরু হয়েছে টিপটাপ করে, ছাতা মাথায় আবার ছাতা ছাড়াই তারা বসে আছেন। তারা যে দাবি রেখেছিল সেগুলো নিয়েই বৃষ্টি শুরু হলো, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। আপনারা অনশনে আছেন, এখনও কি দাবি করবেন? এখনও কোনো দাবি নয়, দাবি ওই সীমাবদ্ধ দাবি, একেবারে সুস্পষ্ট। যোগ্যদের বাঁচাতে হবে, সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, যোগ্যদের পৃথক, নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে এবং ওএমআর শিট তার মিরর ইমেজ অথেন্টিক বলে আপলোড করে রায় পুনর্বিবেচনা করে সকল যোগ্যদের বাঁচাতে হবে। কোনো প্রবঞ্চনা, কোনো ভয়, কোনো রকম ভয়ের কাছে আমরা অন্তত নতি স্বীকার করব না। দেয়ালে পিঠ যখন ঠেকে যায় আর যাবার জায়গা থাকে না, আমাদের তাই অবস্থা। সুতরাং আমরা এই প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমরা এখানেই আছি, আমরা যা বলি তাই করি। এইটুকুই রাজ্যবাসীকে বলছি, আমাদের পাশে থাকুন। আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক রয়েছে। দুপুর 3টে বিকাশ ভবনে বৈঠকে থাকবেন চাকরিহারা 8 জন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন শিক্ষা দপ্তরের সচিব, এসএসসি চেয়ারম্যান। সূত্রের খবর, যোগ্যদের চাকরি ফেরাতে সরকার এসএসসি কি পদক্ষেপ করছে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। চাকরিহারাদের সঙ্গে এই নিয়ে মত বিনিময় করবেন শিক্ষা দপ্তরের কর্তারা। আমাদের যে দাবি এই সময়কার, সেই দাবি যেমন আলোচনা হবে। ওএমআর-এর মিরর ইমেজের একটা বিষয় আছে, ওএমআর-এর ইমেজ প্রকাশ, যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা প্রকাশ করা, সার্টিফাইড করে প্রকাশ করা, সেটাকে একটু করা এবং ওইগুলো নিয়ে একটু রিভিউ পিটিশনের সময় রিভিউ পিটিশনটা যেন ঠিক মতো হয়, তার কী কী গ্রাউন্ড আছে সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা হবে। বৈঠকে আপনাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয় আলাদা, যদি না হয় তাহলে আপনারা কি করবেন? আমাদের তো কর্মসূচি অলরেডি আছেই, বেশ কিছু ধারাবাহিক আন্দোলন আছে। দিল্লির যন্তর মন্তরেও আমাদের একটা প্রোগ্রাম আছে, 16 তারিখে আমরা পারমিশন পেয়েছি, সেখানেও আমরা আন্দোলন শুরু করব। রিভিউ পিটিশনের তো হিয়ারিং হবে, সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড় অংশের, কেউ 19,000 বলছে, কেউ 18,000 বলছে, যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায়। এটা আমরা সবাই প্রেয়ার করছি। এটা পারে সরকারই একমাত্র করতে। এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ কি অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী, সেটা নিয়ে আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন। কোনো অমানবিক কাজ আমি বলতে পারি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে, রাজ্য সরকারের হাতে। কসবাকাণ্ডের প্রতিবাদ আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে রাজপথে চাকরিহারা শিক্ষকরা। শহর কলকাতার বুকে মহা মিছিল, শিয়ালদা স্টেশন চত্বর থেকে রানী রাসমণি পর্যন্ত হলো সেই মিছিল। স্লোগানের প্রতিবাদের ঝড় উঠল। ব্যবধানটা বড়জোর 6-7 মাসে। আরজি করের মতো আবার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শহরের রাজপথে। ন্যায়ের দাবিতে এবার সোচ্চার হলেন চাকরিহারা শিক্ষকরা। এই মিছিলে যারা হাঁটছেন, দিন 10 আগেও তারা স্কুলে গিয়ে ছাত্র পড়িয়েছেন। দুর্নীতি আজ তাঁদের পথে টেনে এনে নামিয়েছে। চাকরি ফেরত চাইতে গিয়ে জুটেছে পুলিশের লাথি। তারই প্রতিবাদে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন তারা। পা মেলালো নাগরিক সমাজ, স্ক্র্যাচ হাতে হাঁটলেন অশীতিপর বৃদ্ধ। আমাদের
বঞ্চিত এমন বেইজ্জতিকে মা বন্ধ করছে, তাদেরকে বলছি আমাকে সাথে নিন, আমি আপনাদের সঙ্গে পথে থাকবো, পথ ছাড়বেন না, পথ ছাড়বেন না, পথেই মীমাংসা হবে। চাকরিহারাদের পাশে এসে দাঁড়ালেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এক মহিলা এসেছেন এবং তার পেছনে লেখা শিক্ষিকা বৈধ যারা, যোগ্য যারা চাকরিহারা হচ্ছে না, প্রহসনের এই রায়টা আমরা কিন্তু মানছি না। এবং তিনি পিঠে এই কবিতাটা লাগিয়ে হেঁটে চলেছেন। এত বছর চাকরি করার পর হঠাৎ করে দেখছেন চাকরিটা নেই। না, আমি 2016 প্যানেল নয়, আমি আগে চাকরি পেয়েছি, কিন্তু এই লড়াইয়ে আমরাও সামিল, যেখানে শিক্ষকদের এরকম একটা অমর্যাদাকর অবস্থা, এইভাবে তাদের চাকরি নিয়ে টানাটানি করা হয়, এইভাবে যদি তাদের মারধর করা হয়, তাহলে কি সেখানে আমরাও স্কুল চালাতে পারি? সন্তানকে কোলে নিয়ে মিছিলে হাঁটলেন চাকরিহারা মা। তীব্র দাবদাহ সে গরমের মধ্যে একেবারে কোলে শিশুকে নিয়ে মাকে আসতে হয়েছে। কোত্থেকে এসছেন? আমি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার মানে নর্থ বেঙ্গল থেকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য এসছেন? হ্যাঁ। বাচ্চাকে নিয়ে আসতে হলো? মানে আমার এখানে কেউ নেই, ওকে দেখার কেউ নেই, তাই ওকে নিয়েই এলাম। আর কোন স্কুলে পড়াতেন, কোন সাবজেক্ট পড়াতেন? মাঝের ডাবরি হাই স্কুল, সংস্কৃত পড়াতাম আর। মিছিলে পা মেলান তিলোত্তমা কাণ্ডের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও। আমরা ছোটবেলা থেকে জানি যে একজন শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরি করে, তো ফলত সেই মেরুদণ্ডের উপর যখন আঘাত নেমেছে, আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে থাকা। এদিনই কলকাতা থেকে অনেক দূরে জলপাইগুড়িতে ধরা পড়ল অন্য এক ছবি। সেখানে চাকরিহারাদের মিছিলে আচমকাই যোগ দিল মারোয়ারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। চাকরিহারা 3 দিদিমণির পাশে দাঁড়িয়ে পথ অবরোধ করল তারা। টিচার সেও বের হয়ে গেছে, একটাই লাইফ সায়েন্সের টিচার সেও চলে গেছে, আর একটাই টিচার যে ইংলিশ পড়াইতো, সাথে আমাদের 11-12 পলিটিক্যাল সায়েন্স পড়াইতো, সেই টিচারও আজকে চলে গেছে। তো আমাদের ফিউচারে কি হবে? শাসক দল এরপরও এইসব মিছিল থেকে রাজনীতির গন্ধ পাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, গন্ডগোল করার জন্য গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। এর পেছনে রাম বাম কংগ্রেসের একাংশ চক্রান্ত রয়েছে। তারা সমাধান চায় না, তারা গন্ডগোল চায়, তারা এই কাজ করার চেষ্টা করছে। নইল দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্যে শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে, হচ্ছিল এবং হচ্ছেও। এটা পুরোটাই লেফট এবং আল্ট্রা লেফটের খেলা। সেই খেলায় এরা মাটিতে পা পাচ্ছে না, যেখানে যা পাচ্ছে সেটাকে ধরছে। কষ্ট মর্ম কিছুই বুঝতে পারবেন না, সেটাই সমস্যা হচ্ছে। ফিরাজ সাহেব যদি নিজে পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতেন, তাহলে সেই চাকরির মর্মটা বুঝতে পারতেন। এই শিক্ষকদেরকে অসম্মান করার কোনো প্রয়োজন নেই। আমি ফিরাজ বাবুদেরকে অনুরোধ করব, পাশে যদি থাকতে না পারেন দূরে থাকুন, কিন্তু অসম্মান করবেন না। এদিন কসবায় লাঠিচার্জের প্রতিবাদে পথে নামে রাজনৈতিক দলগুলো। হাওড়ায় বাম ছাত্রদের ডিআই অভিযানে ধুমধুমার বেঁধে যায়। কলেজ স্ট্রিটে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই। বাইপাসে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে নবান্ন অভিযানের পরিকল্পনা বিজেপি। চাকরি প্রার্থী ও চাকরিহারাদের 21 তারিখ নবান্ন অভিযানে সামিল হওয়ার বার্তা এলে ভেবে দেখা হবে, জানালেন রাজ্য বিজেপির সভাপতি। আগামী দিন আমরা জেলায় জেলায় আন্দোলন করব, প্রয়োজনে নবান্ন অভিযান করে নবান্নকে অবরুদ্ধ করে দেব, যাতে এই সমস্যার সমাধান রাজ্য সরকার যেন তাড়াতাড়ি করে। 21 এপ্রিল চাকরিহারা বঞ্চিত চাকরি প্রার্থীরা তারাও একটা কল দিয়েছে, আপনারা কি পতাকা ছাড়া যাবেন? আমরা এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। তারা আমাদেরকে ডাকলে তখন আমরা ভেবে দেখবো, এখন আমাদেরকে কেউ ডাকেনি, এবং আমরা তাদের এই অভিযানকে দেখে, রূপরেখা দেখেই আমাদের পরবর্তী সময় নবান্ন অভিযান যদি মনে হয় প্রয়োজন আছে তবে আমরা নেব। আর এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখতে চাইব। পরপর 2 বার বঙ্গ সফর বাতিল হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 14 থেকে 16 এপ্রিল 3 দিনের সফর আপাতত স্থগিত। কথা বলবো রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ, রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, কারণটা কি? দেখো, যেহেতু এই সময়টাতে নববর্ষ রয়েছে এবং এই সময় বাংলার বিভিন্ন অনুষ্ঠান থাকে, আর সেই কারণেই অমিত শাহের সফর বাতিল হয়েছে বলেই আমরা জানতে পারছি। এবং দিন কয়েক আগেও আমরা 29শে মার্চ তার আসার কথা ছিল। 30শে মার্চ এই রাজ্যের একাধিক সাংগঠনিক কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় ঈদের সম্মানার্থে তিনি আসেননি। আর এবার মূলত বাংলা নববর্ষের কারণে, অর্থাৎ পরপর 2 বার অমিত শাহের সফরসূচি ঠিক করেও শেষ পর্যন্ত তিনি এলেন না। আর তিনি এরপর কবে আসবেন এই সংক্রান্ত প্রশ্নের জবাবে অবশ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আর যখন তিনি আসবেন তখন জানিয়ে দেওয়া হবে। কিন্তু এই ধরনের সময়তেই কেন বারংবার কর্মসূচি বাঁচা হচ্ছে এবং শেষ মুহূর্তে তা বাতিল করা হচ্ছে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তবে অমিত শাহের
কর্মসূচি এ রাজ্যে হলে বিজেপি কর্মীরা চাঙ্গা হতো বলেই বিজেপি নেতৃত্ব মনে করছেন। কিন্তু যেহেতু নববর্ষ রয়েছে, বাংলার বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি থাকে, মানুষজন সেই সমস্ত বিষয়ে ব্যস্ত হয়ে পড়েন। এই কারণেই আপাতত অমিত শাহের সফর বাতিল করা হয়েছে বলেই আমরা বঙ্গবিদ্যুৎ বুঝতে পারলাম। প্রদীপ্ত, ধন্যবাদ। সনাতনের এক ছাতার নিচে আসছেন। বসিরহাটে রামনবমী শোভাযাত্রায় অংশ নিয়ে বললেন মিঠুন চক্রবর্তী। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। মানুষ আজকে রাস্তায়, দেখুন আমার কাছে দুদিন পরেই হনুমান জয়ন্তী, রামনবমী আজ, আমি দুটো মিলে একসাথে পালন করছি। এটাই বলছি যে সনাতনী ধর্মের লোক এক ছাতার নিচে আসছে, এটাই সব থেকে বড়। এইসব ধর্ম নিরপেক্ষতা, এইসব কথা এটা সামাও ভেরি ডাইসি থিং। আমার কাছে ধর্ম নিরপেক্ষতা কারা করেন? যারা হিন্দুর এগেনস্টে কথা বলেন তারাই ধর্ম নিরপেক্ষ। এত মানুষ রাস্তায় কিসের টানে? অনলি সনাতনী ধর্মের টানে সব চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি কোথাও দায়ী? উনি সব জিনিসেই ভোটের জন্য করেন, মুসলমানদেরও ইউজ করছেন ভোটের জন্য। এই ওয়াকআপ বোর্ডেরটাই উনি বুঝে অন্যভাবে লোককে বোঝাচ্ছেন, সব ভোটের জন্য। বাট অ্যাকচুয়ালি ওয়াকআপ বোর্ড যে রায় বেরিয়েছে, যেটার জন্য পাস হয়েছে, সেটা তো মুসলিমদের জন্য ভালো, মুসলিম ভাই বোনদের জন্য ভালো, স্পেশালি মহিলাদের জন্য খুব ভালো। এইসব উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। জালে শিশু পাচারকারী। উত্তরপাড়া থেকে মহিলা চিকিৎসককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার দুটি শিশু। সূত্রের খবর, শিশু চুরির তদন্তে নেমে উত্তরপাড়ায় আসে মুম্বাই পুলিশের 4 সদস্যের প্রতিনিধি দল। উত্তরপাড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে জ্ঞানেন্দ্র অ্যাভিনিউয়ে অভিযান চালায় মুম্বাই পুলিশের প্রতিনিধি দল। গ্রেফতার করা হয় মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা চিকিৎসককে। সূত্রের খবর, অভিযুক্ত ওড়িশার একটি হাসপাতালে দাঁতের ডাক্তার। উদ্ধার শিশুদের বয়স যথাক্রমে 5 ও 2 বছর। শিশু পাচার মামলায় মুম্বাই থেকে আগে গ্রেফতার করা হয় 3 জনকে। ঠাকুরপুকুরে গাড়ির পিষে দেওয়ার তদন্তে ফেডারেল স্কোয়াড থেকে গেল কলকাতা পুলিশ হোমিসাইড শাখার হাতে। ঘটনায় টেলি পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল 16 এপ্রিল পর্যন্ত। মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ ওঠে সিদ্ধান্তর বিরুদ্ধে। গাড়িতে থাকা বাকি 2 আরোহীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে আলিপুর আদালতে জানিয়েছে পুলিশ। প্রথম থেকেই প্রশ্ন উঠেছে, শুধু চালক নয়, গাড়িতে মত্ত অবস্থায় যারা ছিলেন সকলকে কেন শাস্তি দেওয়া হবে না? গত রবিবার সকালে ঠাকুরপুকুর বাজারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে 6 জনকে পিষে দেয় সেই গাড়ি। প্রাণ যায় এক বৃদ্ধের। সুশ্রুতা সোরেন মামলায় আদালতে সময় ধরে ব্যাখ্যা দিল রাজ্য। ঘটনার দিন 14 ঘন্টা 1 মিনিট থানায় ছিলেন সুশ্রুতা। মোট 86 মিনিট সিসিটিভিতে দেখা যাচ্ছে না থানার এমন অংশে ছিলেন সুশ্রুতা। 8 মিনিট ওসির ঘরে ছিলেন, যেখানে ছিলেন তার নেতা ভবানী চক্রবর্তী। জানিয়েছে রাজ্যের তরফে জানানো হয়েছে যে অত্যাচারের অভিযোগ করা হয়েছে তা 8 মিনিটে সম্ভব নয়, অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। অভিযোগ তুললে প্রমাণ করতেই হবে, না হলে উপযুক্ত জরিমানা করতে হবে। সওয়াল রাজ্যে।